ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইউনিট 2 এর বিষয় নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। তার আজকে আমাদের পাঠের বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিত ইউনিট 2। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো তোমরা পড়লে আশা করি তোমরা এখান থেকে উপকৃত হতে পারে। দেখো, প্রথমত হলো বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম, গ্রাম বাংলা ইংরেজি হলো ভিলেজ। শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। হচ্ছে বর্তমানের সাথে গ্লোবাল শব্দটি ব্যবহৃত হচ্ছে। গ্লোবাল ভিলেজ নামক একটি নতুন ধারণা প্রচলিত হচ্ছে, যার অর্থ হচ্ছে বৈশ্বিক গ্রাম বা বিশ্বায়ন। তাহলে বিশ্বায়নের ধারণার প্রবক্তা হলো কি তোমার মার্শাল ম্যাকলুহান। এটা কিন্তু প্রায় এমসিকিউ আসে শিক্ষার্থী বন্ধুরা, যে বিশ্বগ্রামের প্রবক্তকে, যে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান। এটা তোমরা মনে রাখবে। আর বিশ্বগ্রাম বলতে কি বুঝি, দেখো আমি রেড মার্ক করে দিয়ে দিচ্ছি এই জায়গায়। ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হলো বিশ্বগ্রাম। তাহলে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হলো বিশ্বগ্রাম, যার মাধ্যমে খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব। এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বোঝানো হয়েছে। তার মানে কি, ইন্টারনেটের সাহায্যে আমরা কি করতে পারি, সারা বিশ্বের একটি গ্রামে পরিণত করাকে বলা হয় বিশ্বগ্রাম। তাহলে এই সংজ্ঞাটা আসে যে বিশ্বগ্রাম বলতে কি বুঝি। তাহলে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হলো বিশ্বগ্রাম। এখন আমাদের আরও কিছু বিষয় জানা দরকার, সেটা হলো বিশ্বগ্রামের সংজ্ঞা। খেয়াল করে, বিশ্বগ্রামের সুবিধাগুলো কি। আমি যদি গ্লোবাল ভিলেজের মধ্যে ঢুকি, তাহলে আমি কী কী ফ্যাসিলিটিগুলো পাবো সেইগুলো আমাদের দেখো। তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ বর্তমান সারা বিশ্বের সাথে সহজে যোগাযোগ করতে পারছে। মানুষের জীবনযাত্রা মান উন্নত হচ্ছে, দক্ষতা গতি বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে বিশ্বের বিভিন্ন ই কমার্সের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে। টেলিমেডিসিনের মধ্যে ঘরে বসে চিকিৎসা সেবা নিতে পারছি আমরা। ই লার্নিংয়ের মাধ্যমে ঘরে বসে আমরা বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সেবা গ্রহণ করতে পারছি। তারপরে বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত হচ্ছে ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে কি বিশ্বগ্রামের সুবিধা। যদি পরীক্ষায় প্রশ্ন আমাদের আসে যে বিশ্বগ্রামের সুবিধাগুলো উল্লেখ করো, তাহলে তোমরা এইখান থেকে এই পয়েন্টগুলো একটু পড়লে হয়ে গেল। আমাদের বেশিরভাগ আইসিটির কঠিন অধ্যায়ের মধ্যে আমাদের যদি সোজাভাবে পড়তে হয়, তাহলে এই দ্বিতীয় অধ্যায়টা কিন্তু বেশি বেশি গুরুত্বপূর্ণ। এখন আসো বিশ্বগ্রামের উপাদানগুলো কি। আমি যদি গ্লোবাল ভিলেজের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাকে 5টি উপাদান থাকতে হবে। 1 নম্বর হার্ডওয়্যার, 2 নম্বর সফটওয়্যার, 3 নম্বর কানেক্টিভিটি, 4 নম্বর উপাত্ত ও তথ্য, 5 নম্বর সক্ষমতা। তুমি যদি গ্লোবাল ভিলেজে ইন্টারনেটে সংযুক্ত হতে গেলে এই 5টা ইনফরমেশন, এই বিষয় তোমার লাগবে। হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, কানেক্টিভিটি লাগবে, উপাত্ত তথ্য লাগবে এবং সক্ষমতা লাগবে। এখন এই বিষয়গুলো নিয়ে একটু আমরা কথা আলোচনা করে দেখো। কিন্তু তোমাদের বইতে আছে, যা শোনো। হার্ডওয়্যার হলো বিশ্বগ্রামের যে কোনো তথ্য আদান প্রদানের জন্য প্রয়োজনীয় উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি, যে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে যে যন্ত্রাংশগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি হার্ডওয়্যার। আর সফটওয়্যার বলতে কি বুঝি, দেখো, যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন রকম ব্রাউজার, অ্যাপ্লিকেশন, যা দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া থাকবে। যেমন যন্ত্র হলে হবে না, যন্ত্রকে কাজ করার কতগুলো নির্দেশনা দেওয়া থাকবে, সেইগুলো হলো সফটওয়্যার। তারপর দেখো 3 নম্বর হলো কানেক্টিভিটি। তাহলে কানেক্টিভিটি বিষয়টা হলো কি, বিশ্বগ্রামের প্রতিটি মানুষ নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারে এবং পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে, সেই জন্য নেটওয়ার্ক বা কানেক্টিভিটি প্রয়োজন। তার মানে কি, ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তা না হলে তোমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, তোমার কম্পিউটার একটা আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, কিন্তু তোমার ইন্টারনেট সংযোগ নেই, তাহলে তুমি কিন্তু গ্লোবাল ভিলেজে অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা হচ্ছে কানেক্টিভিটি। তারপর হচ্ছে কি, উপাত্ত প্রসেসিং বা প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী তথ্য পরিণত করা। বিশ্বগ্রামের তথ্যকে মানুষের প্রয়োজনে একে অপরের সাথে বিনামূল্যে অর্থের বিনিময়ে শেয়ার করতে হয়। তো এটা হচ্ছে তথ্য উপাত্ত। এরপর হলো কি,
আমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট আছে, উপাত্ত আছে, কিন্তু আমার সক্ষমতা নেই। সক্ষমতা বলে কি, ব্যবহার করার বিষয়টা জানতে হবে। বিশ্বকর্মার উপাদানগুলো মানুষের সক্ষমতা অন্যতম। যেহেতু বিশ্বকর্মার মূল তথ্য প্রযুক্তি নির্ভরিত হয়, বিশ্বের মানুষের সচেতনতা, সাক্ষরতা, সক্ষমতা ইত্যাদির উপর অনেক অংশ নির্ভর করে। তাহলে তোমাকে সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ তোমাকে ইন্টারনেট চালানোর বিষয়টা বুঝতে হবে, নাহলে তুমি গ্লোবাল ভিলেজে অন্তর্ভুক্ত হতে পারবে না। এখান থেকে দেখো যে আমাদের কি এমসিকিউ এর বিষয়গুলো কি কি আসে, সেইগুলো খেয়াল করো। যে বিশ্বগ্রামের গ্লোবাল ভিলেজের ধারণার উদ্ভাবককে দেখো, প্রায়ই আসে পরীক্ষা, মার্শাল ম্যাকলুহান, মুখস্থ রাখবে। তাহলে বিশ্বগ্রাম কি? তথ্য ও প্রযুক্তি ভরা বিশ্ব। তাহলে বিশ্বগ্রাম বলতে তথ্য প্রযুক্তি ভরা বিশ্বকে আমরা বিশ্বগ্রাম বলবো। এটা হচ্ছে এইখানের এমসিকিউর বিষয়টা আমরা দেখলাম। এরপর আমরা আসি, খেয়াল করো যে বিশ্বগ্রামের ফলে দেখো এখানে বলছে বিশ্বগ্রামের ধারণার সাথে সংশ্লিষ্ট উপাদানগুলো কী কী, এগুলো একটু জাস্ট তোমরা একটু পড়লেই হয়ে যাবে। এই বিষয়গুলো সংশ্লিষ্ট যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিসে, ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো। তা যোগাযোগের ক্ষেত্রে কীভাবে হতে পারে সেই বিষয়গুলো আছে। তারপরে কর্মসংস্থান, এগুলো বই থেকে একটু তোমরা পড়ে নিও, এগুলো এত গুরুত্বপূর্ণ বিষয় না। তারপর শিক্ষার ক্ষেত্রে তোমার গ্লোবাল ভিলেজ কীভাবে কাজ করে, আমি এক দেশে থেকে আরেক দেশে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা, সেই বিষয়টা এখানে দেওয়া আছে। তারপর চিকিৎসা, তুমি বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো উন্নত বিশ্বের ডাক্তারের টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিতে পারো। তারপর গবেষণার কাজে অংশগ্রহণ করতে পারো, যেমন এখন দেখো করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য কিন্তু একজন আরেকজনের সাথে গবেষণার বিষয়ে আদান প্রদান করতেছে। তারপরে অফিস ব্যবস্থাপনা, ঘরে বসে বাসায় বসেও কিন্তু অফিসের কাজ করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তারপরে বাসস্থান, আমরা মানে কিন্তু তোমার ব্যবসা, তার বাড়িঘর তারা ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে বন্ধ করতে পারছে, তদারকি করতে পারছে, সিসি ক্যামেরা আওতায় এনে। বিনোদন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই বিশ্বগ্রামের ভূমিকা আছে। তাহলে এই বিষয়গুলোটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা আসি, এখন আমরা দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, ভার্চুয়াল রিয়েলিটি। টেলিকনফারেন্সিং বিষয়টা কি দেখো, টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সভা সেমিনার এবং দলগতভাবে যোগাযোগ করা, বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে সংযুক্তি থেকে কোনো সভা বা সেমিনার অনুষ্ঠান প্রক্রিয়াকে বলে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং হলো বিভিন্ন ভৌগোলিক দূরত্ব দুই বা ততোধিক ব্যক্তি অবস্থান করে তথ্য প্রযুক্তির সহায়তায় সভা সেমিনার অনুষ্ঠান আয়োজন করাকে বলা হয় কি, টেলিকনফারেন্সিং। তাহলে টেলিকনফারেন্সিংয়ের বিষয়টা হলো কি, যেখানে শুধু তোমার কথা শোনা যাবে কিন্তু ছবি দেখা যাবে না। আর ভিডিও কনফারেন্সিং বিষয়টা হলো দুই বা ততোধিক ভৌগোলিক দূরত্ব অবস্থান করে একজন আরেকজনের ছবি দেখে ভিডিও কনফারেন্সিং সভা সেমিনার প্রক্রিয়াকে, তথ্য প্রক্রিয়াকে বলা হয় কি, ভিডিও কনফারেন্সিং, যেটা এখানে দেয়া নেই। আমাদের পরীক্ষা অনেক সময় আসে টেলিকনফারেন্সিং কি, ভিডিও কনফারেন্সিং কি, টেলিকনফারেন্সিংয়ের সুবিধা কি, ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধাগুলো কি কি। দেখো সেখানে সুবিধা হলো কি, তবে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং নির্দিষ্ট কিছু লোক কিন্তু ওইখানে অংশগ্রহণ করতে পারবে, সবাই অংশগ্রহণ করতে পারবে না। এই তুমি একটা সভা সেমিনার আয়োজন করলে সেখানে নির্দিষ্ট কিছু লোক বসে থাকবে, মনে করো একটি কলেজে, আরেকটি কলেজে আরও কিছু শিক্ষার্থী থাকলে তাদের মাধ্যমে তথ্য আদান প্রদান হবে। অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটা ক্লাস পরিচালিত হলো, সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবে ছোঁয়া উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে কি, তুমি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবে ছোঁয়া উদ্বেগকারী বিষয়টাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এটা মোটা মাথায় রাখতে হবে। অর্থাৎ যত ধরনের কৃত্রিম পরিবেশে প্রশিক্ষণ কথা বললেই যে সে বাস্তবে অপারেশন করছে না কিন্তু সে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করছে, সে বাস্তব বিমান চালাচ্ছে না কিন্তু বিমানের প্রশিক্ষণ গ্রহণ করছে, সে রাস্তায় গাড়ি চালাচ্ছে না অথচ সে গাড়ির প্রশিক্ষণ গ্রহণ করছে। এরকম যত ধরনের কৃত্রিম পরিবেশে প্রশিক্ষণের কথা বললেই তোমাকে মাথায় রাখতে হবে এটা ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা আমরা আবার খেয়াল করি, যে বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কি দেখো, সুফলগুলো কি, যে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা এখন কি করছে, বিভিন্ন রকম তারা অপারেশন করার আগেই কৃত্রিমভাবে প্রশিক্ষণ গ্রহণ করার পরে পরে সরাসরি মানুষের
অপারেশনে চলে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু ভার্চুয়াল চিকিৎসার মাধ্যমে। এখন রোবোটিক্স সার্জারি বেরোয়েছে, যে রোবট নিজে যাবে শরীরের মধ্যে, যে নিজে অপারেশন করে চলে আসবে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে, ফলে বিভিন্ন ধরনের ভুল ঝুঁকি এড়ানো সম্ভব হচ্ছে। তার এটা আমাকে শিক্ষানবিশ যারা সার্জন আছে তাদের প্রথমত কী করা হয়, এখন ভার্চুয়ালভাবে তাদের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়ার পরে বাস্তবে যে মানুষের অপারেশনগুলো করে, তাহলে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া সম্ভব। তারপর আসো দেখো খেলাধুলা বিনোদনের জন্য। খেলাধুলা বিনোদনের ক্ষেত্রেও কিন্তু এখন ভার্চুয়াল রিয়েলিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কম্পিউটারের সাথে একটি গেমে অংশগ্রহণ করে, নেটওয়ার্কের মাধ্যমে একাধিক ব্যক্তি একটি গেমে অংশগ্রহণ করতে পারে। তার মানে কি, ভার্চুয়ালভাবে তুমি কম্পিউটার একটা গেমে দাবা প্রশিক্ষণ নিতে পারো। তারপরে দাবা খেলোয়াড় হয়ে গেলে তারপরে সে বাস্তবে সে যে খেলা শুরু করলো। তারপর ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখো কৃত্রিমভাবে আমার কী করা হয়, উন্নত বিশ্বের ট্রাফিক সিস্টেমকে ডেভেলপ করার জন্য তারা কি ভার্চুয়ালভাবে পরিবেশ একটা তৈরি করে, যে এইভাবে যদি ট্রাফিক সিস্টেমটা করা হয় তাহলে যানজট কমবে কি বাড়বে, এই বিষয়টাকে কৃত্রিমভাবে করে পরে বাস্তবে রূপ নেওয়া হয়। তারপর রেল লাইন, জলপথ, বিমান ইত্যাদি সব ক্ষেত্রে কিন্তু ভার্চুয়ালভাবে দেখে যে এইভাবে যদি রুটটা তৈরি করা তাহলে কী অবস্থা হবে, তারপরে বাস্তবে রূপ নেয়। তাহলে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আছে। এরপরে দেখো ফ্লাইট সিমুলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এখন ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি কাজ যা ভার্চুয়াল রিয়েলিটির কৌশল প্রয়োগ করে বেসামরিক বা সামরিক চালকদের কোনো ধরনের সত্যিকার উড়োজাহাজ ব্যবহার না করে শুধুমাত্র স্পর্শকাত কম্পিউটার সিস্টেমের বিমান পরিচালনার প্রশিক্ষণ প্রদান করা হয়, তাকে বলা হয় ফ্লাইট সিমুলেশন। অর্থাৎ কৃত্রিম পরিবেশে বিমান চালানোর প্রশিক্ষণের ব্যবস্থাকে বলা হচ্ছে ফ্লাইট সিমুলেশন। ফ্লাইট সিমুলেশনের জন্য ফলে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে। আগে এই ব্যবস্থাটা ছিল না। আগে সরাসরি তোমার বিমান বাহিনী যোগদান করলে তাকে সরাসরি বিমানে উঠেই তারপর প্রশিক্ষণ নিতে হতো। এখন কিন্তু তাকে ঘরের মধ্যে বিমানের প্রশিক্ষণটা দেওয়া যায়, সে ভুল ত্রুটিগুলো সংশোধন করে সে প্রশিক্ষণ নিতে পারে। এটা হচ্ছে ফ্লাইট সিমুলেশন। তাহলে এখান থেকে এমসিকিউগুলো কী কী আসতে পারে দেখো, আমি টিক দিয়ে দিয়েছি। ভার্চুয়াল রিয়েলিটির কী তৈরি করতে পারে, কৃত্রিমভাবে বাস্তব জগৎ। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে লক্ষণীয় কোন ক্ষেত্রে? চলচ্চিত্রে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহার আছে। এরপর আসো আমরা আরও গুরুত্বপূর্ণ আমাদের কতগুলো বিষয় আছে এই জায়গায়, আমাদের খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা দেখো। এখন আমরা শিখবো যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোরিয়াল সার্জারি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নে আমাকে ধরতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল বিষয় হলো, তোমার যদি বিষয়ভিত্তিক জ্ঞান না থাকে তাহলে তুমি প্রশ্ন পড়ে বুঝতে পারবে না তথ্য প্রযুক্তির কোন ডিভাইসের কথা বলা হচ্ছে বা কোন সিস্টেমের কথা বলা হচ্ছে। এখন দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তাভাবনার রূপদান করাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে কম্পিউটারকে যদি সেমভাবে সেই চিন্তাভাবনা করার রূপদান করা হয় তখন তাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তখন তাকে বলা হয় কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার শর্টকে বলা হয় এআই। তাহলে এটা হলো কি, মানুষ যেভাবে চিন্তা করে কম্পিউটারকে একইভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা দেওয়া হলে তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে আমরা কী কী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় দেখো একটু শিক্ষার্থী বন্ধুরা। কোনো বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ করা যায়, সমস্যার কারণ নির্ণয় করা যায়, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, সমস্যা সমাধান সক্ষমতা, নতুন নতুন জ্ঞান অর্জন, ভাষা বোঝার ক্ষমতা, মানুষের মতো অভিজ্ঞতা কাজে লাগানো, ভুল ত্রুটি সংশোধন, জটিল অবস্থা অনুধাবন পরিচালনা, নতুন পরিস্থিতি খাপ খায় না ইত্যাদি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। এরপর আমরা আসি দেখো রোবোটিক্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বর্তমানে। এই রোবোটিক্স বিষয়টা খেয়াল করে আমরা একটু শিক্ষার্থী বন্ধুরা, যে কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট। তাহলে পরীক্ষা আসে রোবট বলতে কি বুঝি, যে কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট। আর রোবোটিক্স বলতে কি বুঝি, প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, কাজ দিয়ে আলোচনা করে তাকে বলা হয় রোবোটিক্স বলা হয়। রোবট আর রোবোটিক্স দুটো কিন্তু ভিন্ন জিনিস। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট। আর যেখানে রোবটের নকশা, রোবটের কাজ, গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় বা কাজ করা হয় তখন তাকে বলা হয় রোবোটিক্স। তাহলে রোবোটিক্সের ফলে সুফলগুলো কী কী করতে পারে দেখো। রোবট হলো দ্রুত, ক্লান্তি নিখুঁতভাবে কাজ করতে পারে,
ঝুঁকিপূর্ণ এলাকায় রোবটের সাহায্যে কাজ করা। এখন রোবোটিক্স অপারেশনও বেরোয়েছে, যে রোবট যে তোমার জটিল অপারেশনগুলো রোবট শরীরের মধ্যে ঢুকে যেয়ে সেখান থেকে ইজিলি করে করতে পারে। তারপরে তোমার ইসের বিভিন্ন জটিল যেখানে অপারেশন করলে মানুষ বাঁচবেই না, সেখানে রোবট দিয়ে সেই বিষয়টাকে কেটে বের করে নিয়ে আসছে, যার ফলে জটিল অপারেশনগুলো করতে কষ্টসাধ্য বা কাজগুলো রোবটের সাহায্যে করা সম্ভব হচ্ছে। যেমন জাপানেরা তারা মুরাতা বয় বা হোন্ডা কোম্পানি, আসিমো, সনি কর্পোরেশন, আইবো ইত্যাদি রোবট প্রায় মানুষের মতো বিশেষভাবে কাজ করতে পারে। ঠিক আছে, জাপানিরা কিন্তু এরকম কাজের লোক না রেখে তারা রোবট তৈরি করছে, রোবটের সাহায্যে কাজের মতো কাজ করছে। এখন দেখো আমরা একটা জিনিস বিষয় দেখি যে রোবটের ব্যবহার, আমরা ছবি একটা দেখতে পাচ্ছি। এখন দেখো আমরা রোবটের ব্যবহার দেখি একটু। রোবটের ক্ষেত্রগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়: শিল্পের বিপজ্জনক কঠিন কাজে, বৃহৎ মেশিন, কষ্টদায়ক যন্ত্র সংযোজন, খনি হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ উত্তোলন, মহাকাশ গবেষণায়, মহাশূন্য ছবি সংগ্রহ, ক্ষতিকর বিস্ফোরক শনাক্তকরণে, গৃহস্থলীর কাজে, গভীর অরণ্যে বা বহু দূরত্বে শক্তির উচ্চ শিল্প কারখানার দ্রুত উৎপাদন কার্য হাসিল ইত্যাদি। রোবটের ব্যবহারগুলো আমাদের মাথায় রাখতে হবে। বর্তমান বিশ্বে কিন্তু রোবটের ব্যাপক প্রত্যেক বছর দেখো খনি উত্তোলন ক্ষেত্রে শত শত লোক মারা যায়। সেই সব কাজগুলো যদি আমরা রোবটের সাহায্যে করতে পারি, তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষের প্রাণহানি ঘটবে না। এটা হচ্ছে রোবটের একটা বড় সুফল। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসছে, সেটা হলো ক্যারিয়ার সার্জারি। দেখো পরীক্ষায় এরকম একটা ছবি দিয়ে দিতে পারে। তাহলে ক্যারিয়ার সার্জারি হলো, ক্যারিয়ার হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা প্রক্রিয়া, যার সাহায্যে শরীরে অস্বাভাবিক টিস্যু করা হয়, এবং কোরিও সার্জারিকে বলে কোরিওথেরাপি বলা হয়। তাহলে অস্বাভাবিক, তোমাকে কি অস্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা প্রয়োগ করে, অত্যন্ত ঠান্ডা প্রয়োগ করে অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে বলা হয় ক্যারিয়ার সার্জারি। তাহলে ক্যারিয়ার সার্জারি দেখো অশ্বরোগ, সানি, হাড়, যকৃতি, প্লাস্টিক বিভিন্ন জটিল অপারেশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তাহলে ক্যারিয়ার সার্জারির সুবিধাগুলো কী কী দেখো, যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সার্জারির কারণে ব্যথা, রক্তক্ষরণ, অন্যান্য অসুবিধা হতে কোরিও সার্জারি তো হয় না। কোরিও সার্জারির পদ্ধতি চিকিৎসা খরচ কম, অন্যান্য পদ্ধতি হলে হাসপাতালে কম সময় থাকতে হয়। তার মানে এই পদ্ধতি চিকিৎসা করলে খুব অল্প সময় তোমার কাজটা কমপ্লিট হয়ে যায়। এর অসুবিধা আছে আবার দেখো, দীর্ঘমেয়াদী ভালো ফলাফলের ক্ষেত্রে অনিশ্চয়তা, মাইক্রোস্কোপি, ক্যান্সার বিস্তার রোধে ব্যর্থ, কার্যকর কৌশলের বিষয়ে প্রশ্নবিদ্ধ। এখানে কোরিও সার্জারির ক্ষেত্রে একটা মৌলিক উপাদান হলো কোরিও গান এবং তোমার নাইট্রোজেন অক্সিজেন ব্যবহার করা হয়, যে এত অধিক তাপমাত্রা ঠান্ডা দিয়ে সেই যা অস্বাভাবিক টিস্যুটাকে জমাট বেঁধে সেখান থেকে সেই টিস্যুর কর্মক্ষমতাকে নষ্ট করে দেয় এই ক্যারিয়ার সার্জারি চিকিৎসা পদ্ধতি। তাহলে আমাদের এই চিকিৎসা অস্বাভাবিক, এরপর দেখো বায়োমেট্রিক্সের বিষয়টা গ্রিক শব্দ ম্যাট্রন অর্থ হলো পরিমাপ, বায়ো অর্থ হলো জীবন, এই দুটি শব্দ হলো ইংরেজি একসাথে উৎপত্তি হলো বায়োমেট্রিক শব্দ। বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো মানুষের দৈহিক গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করা হয়। তাহলে বায়োমেট্রিক্স বলতে কি বুঝি, যে বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে মানুষের দৈহিক গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়, তখন তাকে বলা হয় বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্সের বিভিন্ন ধরন হতে পারে। এক নম্বর দেখো, দেহের গঠন ও শারীরিকের ভিত্তিতে বায়োমেট্রিক্সকে আমরা 5 ভাগে ভাগ করি: ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রিক, আইরিস, রেটিনা স্ক্যানিং, ফেস রিকগনাইজেশন, ডিএনএ। আর আচরণগত বিষয়টা হলো ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপ কি স্ট্রোক। তাহলে এখানে দেখো বায়োমেট্রিক্সের এগুলো কতগুলো ছবি আমাদের দেওয়া আছে, যে রেটিনা স্ক্যানিং কীভাবে করা হয়, ফিঙ্গারপ্রিন্ট, যে বিষয়গুলো আসে। তাহলে পরীক্ষা আমাকে চিহ্নিত করতে হবে যে একজন মানুষ অফিসে প্রবেশ করলো, সে আঙুলের ছাপ দিলে, তাহলে এখানে তথ্য প্রযুক্তির কোন বিষয়ের কথা বলা হচ্ছে? এখানে তথ্য প্রযুক্তি বায়োমেট্রিক্সের ফিঙ্গারপ্রিন্ট স্পেসিফিক তোমাকে বলা হচ্ছে। আবার বলা হচ্ছে যে কোনো অফিসে ঢুকতে গেলে তার কথা বললেই দরজা খুলে যায়, তাহলে এখানে বায়োমেট্রিক্সের এটা হলো ভয়েস ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে। তারপরে কোনো জায়গায় সিগনেচার দিলেই দরজা খুলে যাচ্ছে, তাহলে সেটা হলো কি, তার বায়োমেট্রিক্সের সিগনেচার ভেরিফিকেশন। তাহলে প্রথমে বায়োমেট্রিক্সের সংজ্ঞা দিতে হবে, তারপরে বায়োমেট্রিক্সের কোন প্যাটার্ন, এটা দৈহিকগত প্যাটার্ন না আচরণগত প্যাটার্ন। দৈহিকগত প্যাটার্নের মধ্যে কী কী আছে: ফিঙ্গারপ্রিন্ট,
হ্যান্ড জিওমেট্রি, আইরিস রেটিনা, ফেস রিকগনাইজেশন, ডিএনএ, তারপরে আচরণগত হচ্ছে ভয়েস রিকগনাইজেশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপ কি। তাহলে এখন দেখো এই বায়োমেট্রিক্স প্যাটার্নের সুবিধা ব্যবহার ক্ষেত্রগুলো আমরা একটু দেখি। একটি বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য ডিজিটাল কোডে রূপান্তর করা হয়। তাহলে তোমাকে বায়োমেট্রিক্সে ইনক্লুড হতে গেলে তোমাকে কী করতে হবে? প্রথমে তোমার আঙুলের ছাপটা একটা মেশিনের মধ্যে নিতে হবে, সেখানে সংরক্ষণ করতে হবে। তারপরে না, তুমি যখন সেই মেশিনের উপর তোমার আঙুলের ছাপটা দিবা, সেই ডাটাবেজের সাথে ম্যাচ করলে দরজা খুলবে, আদারওয়াইজ খুলবে না। আইন শৃঙ্খলা বিভিন্ন নিরাপত্তামূলক কাজে ব্যবহার করা হচ্ছে। ইমিগ্রেশনে দেখো এখন কিন্তু বায়োমেট্রিক্সে আঙুলের ছাপ দেওয়া লাগে, তার মানে ন্যাশনাল আইডি কার্ডের সাথে তোমার মিলে যাবে, তখন তুমি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবে। বাংলাদেশ বিভিন্ন বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়, যেমন জাতীয় পরিচয়পত্র, সিম নিবন্ধনের ক্ষেত্রে, শনাক্তকরণের ক্ষেত্রে আঙুলের ছাপ নেওয়া হয়। তার মানে কোন কোন ক্ষেত্রে বায়োমেট্রিক্সের ব্যবহারগুলো আছে সেই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে। এরপর একটা বিষয় আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো কি, কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ সংযোজন কৌশল। তার মানে এক কোষ থেকে আরেক কোষে স্থাপন করে সেই কোষের কর্মক্ষমতা বৃদ্ধি করাকে বলা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন প্রাণীর বৈশিষ্ট্য নির্ধারক। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচার অধিকাংশ কৃষির উপর জোরদার করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রতিকূল আবহাওয়া, পোকা, রোগ, ছত্রাক ইত্যাদি প্রতিরোধ উদ্ভাবনে জন্ম হতে পারে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা মানুষ যেমন উপকৃত হচ্ছে, তেমনি অনেক বিজ্ঞানী এই প্রযুক্তি ব্যবহারের ফলে অনেক নতুন নতুন রোগ জীবাণুর জন্ম হতে পারে। বিজ্ঞান চর্চার প্রাথমিক যুগের সূচনা করে চর্চার ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে। তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞাটা জানতে হবে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে কী কী কাজ করা যায় সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেখো এখানে এই বিষয়টুকু পড়লে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনেটিক উদ্ভিদ প্রাণীর সৃষ্টির কাজ করে, যেমন উন্নত মানের টমেটো, বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকম ফল, এগুলো কিন্তু কৃত্রিম তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে তৈরি করে। এখন দেখা যাচ্ছে 12 মাস আমরা লাউ পাই। তারপরে তার মানে এক কোষ থেকে আরেক কোষে কোষ স্থাপন করে তার কোষের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এখানে দেখো ছাগলের দুধের মধ্যে তৈরি করে যা সবচেয়ে শক্তিশালী দুধ, এই সুতা, তিনি সফল হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে সৃষ্টি করে বায়োস্টিল। মানে কি, এই উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কোষ স্থাপন প্রক্রিয়া হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। এরপর দেখো এখানে এমসিকিউ দুটো দেওয়া আছে, তার উত্তর আমি ঠিক পেয়ে দিয়েছি, এই দুটো তোমরা পড়ে ফেলবা। এরপর আমরা আসি যে দেখো সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব বলতে কি, এর সুফল বিষয়টা ব্যবসায়িক ক্ষেত্রে আমরা কীভাবে তথ্য প্রযুক্তির সুফল পাচ্ছি, তারপরে যোগাযোগ ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুফল পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে আমরা কীভাবে যোগাযোগ প্রযুক্তির সুফল পাচ্ছি, এই বিষয়গুলো আমরা পড়ে ফেলবো। তারপরে বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে, তারপরে শিল্প সাহিত্য বিনোদনেও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহৃত হচ্ছে। তাহলে এখান থেকে দেখো এমসিকিউ এর এই বিষয়টা আমরা এখান থেকে পড়ে ফেলবো। বিশ্ব আজ এই তথ্য মহাসমুদ্রে পরিণত হয়েছে কিসের ফলে? ইন্টারনেটের ফলে। এগুলো আমরা শিখে পড়ে ফেললাম। এরপরে দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আউটসোর্সিং। এটা আমরা প্রায় শুনি এই নামটা। তাহলে বলছে কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বব্যাপী কর্মসংস্থান বাজার হয়েছে উন্মুক্ত। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই যে কোনো দেশের লোকজনের বিশ্বের যে কোনো দেশের কাজকর্ম করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপী এই ধরনের কাজের অর্থ অর্জন করার প্রক্রিয়াকে বলে আউটসোর্সিং। তার মানে তুমি বাংলাদেশে বসে আমেরিকার লোকের কাজ করে দিলে ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের সাহায্যে। তাহলে এর ফলে কি হবে? রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইট তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি করা, বিভিন্ন ধরনের কাজ করা হয়। এই কাজ করা, এটাকে বলা হয় ফ্রিল্যান্সারও বলা হয়। তাহলে আউটসোর্সিংয়ের কাজগুলো করে কি হবে? এক দেশ থেকে অন্য দেশের মানুষের কাজ করে দেওয়া যায় তথ্য প্রযুক্তির সাহায্যে। এরপর আসো ই-কমার্সের পুনরূপ ইলেকট্রনিক কমার্স। এই ইন্টারনেট প্রযুক্তি, কম্পিউটার নেটওয়ার্কে অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা, তথ্য ক্রয় বিক্রয়, হস্তান্তর, বিনিময় কার্যকে ই কমার্স বলা হয়। তুমি ঘরে বসে এখন পণ্যের অর্ডার দিতে পারো এবং সেই পণ্য গ্রহণ করতে পারো, বিক্রি করতে পারো, ক্রয় করতে পারো, এগুলো সবই হলো ইলেকট্রনিক কমার্সের কাজ। এর ফলে আমাদের কি সুবিধাগুলো কী হচ্ছে দেখো, ব্যবসার মান উন্নত করা হচ্ছে। ই কমার্স কোনো প্রতিষ্ঠানের জাতীয় আন্তর্জাতিক বাজারে প্রবেশ সাহায্য করে। ই কমার্স প্রক্রিয়া বিভিন্ন খরচাতে, যেমন ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সম্পর্ক তৈরি করা যায়, যোগাযোগ খরচ কম, পণ্য সেবার মান উন্নয়ন করা সহজ করা যায়। এটা হচ্ছে ই কমার্সের সুবিধাগুলো কী কী। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো আমরা এখান থেকে পড়ে ফেলি। এখন আমরা আসি নৈতিকতা। দেখো
যে তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিকতার বিষয়টা হলো কি, যে কোনো জিনিসের ভালো মন্দ দুটো দিক আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তার ব্যতিক্রম নাই। নৈতিকতা বলতে কম্পিউটার কতগুলো নীতি নীতি আছে, সেই বিষয়টাকে বলা হয় কম্পিউটার ইথিক্স বা কম্পিউটার নৈতিকতা। কম্পিউটার ইথিক্স বিষয়টা কি দেখো, পরীক্ষা আসে। কম্পিউটার নীতিশাস্ত্র হলো ব্যবহারিক দর্শনার্থ একটি শাখা যা পেশা বা সামাজিক প্রেক্ষাপটে অনুযায়ী কম্পিউটিং প্রফেশনাল বা ইনফরমেশন সিস্টেম বিভাগকে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই বিষয়ে আলোচনা করে। তার মানে ইথিক্স বিষয়টা হলো কি, যে তোমার একজনের কম্পিউটার একজনের বিনা অনুমতিতে সেই কম্পিউটার ওপেন না করা, কোনো ফাইলে প্রবেশ না করা, এগুলো হচ্ছে কি কম্পিউটার ইথিক্স। তাহলে এর বিষয়গুলো নির্দেশনা আছে কতগুলো, সেই বিষয়গুলো খেয়াল করো। যে অন্যের ক্ষতি করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার না করা, অন্য কোনো ব্যক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর হস্তক্ষেপ না করা, অন্য ব্যক্তির ফাইলসমূহের গোপনীয় তথ্য সংগ্রহ না করা, চুরির উদ্দেশ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার না করা, মিথ্যা সাক্ষ্য প্রমাণের জন্য ব্যবহার না করা, নিজের নয় অন্যের কোনো ধরনের সফটওয়্যার কপি না করা, অনুমতির ব্যতিরিক্ত অন্যের তথ্য যোগাযোগ প্রযুক্তির রিসোর্স ব্যবহার না করা, অন্যের বুদ্ধিবিদ সংক্রান্ত ফলাফল আত্মসাৎ না করা ইত্যাদি। এগুলো হচ্ছে কি কম্পিউটার ইথিক্স। তার মানে কি কম্পিউটার নীতিগুলো আছে, এই নীতিগুলো মেনে চলতে হবে। এরপর আসলে দেখো সাইবার ক্রাইম, বর্তমান এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কম্পিউটার কমিউনিকেশন টেকনোলজির বিকাশের সাথে সাথে ইন্টারনেটের ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এতে করে ইন্টারনেট কেন্দ্রিক বিভিন্ন ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে, এটাকে বলা হয় সাইবার ক্রাইম। তাহলে ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ক্রাইম সংঘটিত হয়, এটাকে বলা হয় সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের মধ্যে কী কী আছে দেখো, হ্যাকিংয়ের মধ্যে অন্যের তথ্য হস্তগত করা, অবৈধভাবে কোনো সিস্টেমের সকল রিসোর্স বন্ধ ধ্বংস করা, আপত্তিকর ইমেল বার্তা প্রেরণ করা, কম্পিউটার ভাইরাস তৈরি বিতরণ করা ইত্যাদি। কম্পিউটার ভাইরাস, এই ভাইরাস VIRUS এর পূর্ণরূপ হলো কি, যে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। পরীক্ষা আসে যে ভাইরাস শব্দের পূর্ণরূপ লিখো, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তাহলে কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয় বা এক্সিকিউটিভ নির্বাহ হয় তথ্য উপাত্ত আক্রমণ করে এগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এর ফলে দেখো ক্ষতিকর দিক, ভাইরাসের ক্ষতিকর করতে পারে কি কি, সেই বিষয়গুলো দেওয়া আছে, আর প্রতিকারের উপায়গুলো কি কি, বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস ব্যবহার করে এখানে প্রতিরোধ করা যায়। তারপর একটা বিষয় আছে যে সফটওয়্যার পাইরেসি। পাইরেসি সৃজনশীল কাজের অন্যতম প্রথম অন্তরায়। পাইরেসি থেকে বাঁচার জন্য যথাযথ আইন প্রয়োগ করা। তাহলে পাইরেসির বিষয়টা হলো কি, যে তোমার একজনের বিশেষজ্ঞ, এই জন্য বলছে কি কম্পিউটার বেলায় যে কোনো কিছুর ছবি অবিকল প্রতিলিপি করা খুবই সহজ কাজ। তাহলে সফটওয়্যার পাইরেসি হলো কি, যে আমার জিনিসটা হুবহু কপি করে তোমার নামে তুমি পরিচালিত করে দিলে, এটাই হচ্ছে প্রতিলিপি করা, এটাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি। তাহলে কম্পিউটার করা সৃজনশীল কর্ম যেমন ছবি, অ্যানিমেশন ইত্যাদি কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখন এইরূপ কপিরাইট আইনের আওতায় আনা হয় তখন কপিরাইট হোল্ডারগণ অধিকার ক্ষুণ্ণ হয় না। তার মানে আমি একটা জিনিস তৈরি করলাম, তুমি সেটাকে কপি করে নিজের নামে চালিয়ে দিলে। তাহলে মূল বিষয়টা হলো কি, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে তৈরিকৃত সফটওয়্যার অনুমতি ব্যতীত নকল করাকে বলা হয় কম্পিউটার বা সফটওয়্যার পাইরেসি। এইটার সংজ্ঞাটা মাথায় রাখবা, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে তৈরিকৃত, দেখো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে তৈরিকৃত সফটওয়্যার অনুমতি ব্যতীত নকল করাকে বলা হয় সফটওয়্যার পাইরেসি। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাজিয়ারিজম হলো কি, অন্যের লেখা চুরি করে নিজের নামে উপস্থাপন প্রকাশ করাকে বলা হয় প্লাজিয়ারিজম। অর্থাৎ আমি একটা জিনিস লিখলাম, তুমি কি করলে আমার নাম মুছে দিয়ে তোমার নামে সেটা প্রচার করলে, এটাই হচ্ছে প্লাজিয়ারিজম। এটা হলো কোনো ছবি, অডিও, ভিডিও, তথ্য ব্যবহার করে অন্যের কাজ অপরাধ হলো প্লাজিয়ারিজম। তারপর কপিরাইট আইন, যেটা আমরা জানি যে কপিরাইট বাংলা প্রতিশব্দ হলো গ্রন্থসত্তা। একজন লেখক সে কি করে, একটা বিষয় লেখার পরে সে এক জায়গায় রেজিস্ট্রেশন করে, তারপরে তার সেটা আর কেউ যেন কপি করতে না পারে বা ডুপ্লিকেট করে কেউ যেন না চালাইতে পারে, সেটা হচ্ছে কপিরাইট অ্যাক্ট। তাহলে এখান থেকে দেখো কতগুলো MCQ আছে, এই বিষয়গুলো আমরা পড়ে ফেলবো। আরও এখানে কতগুলো MCQ আছে, এখানে আমার টিক মারা আছে, দেখো এগুলো তোমরা এখান থেকে এগুলো পড়ে ফেলবা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুটি সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে।
আসিফ আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পায়, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমেরিকাতে যাওয়া সম্ভব হয়নি। অথবা বাংলাদেশে বসে অনলাইনের মাধ্যমে বিশ্বগ্রামের ডিগ্রি অর্জন করে। আসিফ পড়াশোনার ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে, ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয় এবং তার বন্ধু মনি নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে সচ্ছলতা লাভ করে। দুইটা বিষয়ে কিন্তু কোশ্চেন দেওয়া আছে। বলছি ইমেল কি, নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো, আসিফের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন কীভাবে সম্ভব ব্যাখ্যা করুন, উদ্দীপকের আলোকে আসিফ ও মনের আর্থিক সচ্ছলতার কারণ বিশ্লেষণ করে মতামত দাও। তো দেখো এই কোশ্চেনটা কিভাবে উত্তর দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের এই যে তাহলে এখানে দেখো উত্তরটা আমরা এখান থেকে পড়ে ফেলবো। যে ইমেল বলতে কি বুঝি, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য প্রদানকে ইমেল বলা হয়। নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি কি, দেখো এখানে বিষয়টা দেওয়া আছে যে হলো কোরিও সার্জারি। কোরিও বরফের মতো ঠান্ডা, সার্জারি হলো হাতের কাজ, দুটি শব্দ মিলে কোরিও সার্জারি। চিকিৎসা পদ্ধতি অত্যন্ত নিম্ন তাপমাত্রার অস্বাভাবিক এবং রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয় এবং কোরিও সার্জারিতে তরল নাইট্রোজেন, আর্গন, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি ব্যবহৃত হয়। এরপরে বলছে কি যে আসিফ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন সম্ভব হয়েছে তার যোগাযোগ প্রযুক্তির সুফল ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে। তার মানে দূরবর্তী অবস্থান করে তুমি যে শিক্ষা গ্রহণ করতে পারো, এক দেশ থেকে আরেক দেশে শিক্ষা অর্জন করা যায়, সেটাকে বলা হয় ডিস্টেন্স লার্নিং। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো আর এর উত্তরটা এখানে দেওয়া আছে, আমি উপস্থাপন করছি, তোমরা এখান থেকে একটু পড়ে নিও। তারপরে ঘ নম্বর বলছিল যে উদ্দীপকের আলোকে আসিফের আর্থিক সচ্ছলতার কারণ হলো আউটসোর্সিং এবং মনিরের আর্থিক সচ্ছলতার কারণ হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নতুন জাতের কোনো কিছু আবিষ্কার বললে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর সে ডাটার কাজ করে, অন্য দেশে কাজ করে দেয়, এটা হলো আউটসোর্সিংয়ের কাজ। তাহলে এখানে ওই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা আছে, এগুলো তোমরা এখান থেকে একটু পড়ে নিও এই বিষয়গুলো। এরপরে 2 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, বইয়ে দেওয়া আছে তোমাদের। বলছে আব্দুর রহমান গ্রামের লোক ঢাকা আসে, সেখানে তার বন্ধু করিম তাকে নিয়ে কয়স্থানে যায়, সেখানে প্রবেশের জন্য আঙুলের ছাপ দিতে হয়। এরপর ক্ষয়স্থানে গিয়ে দেখলো সেখানে প্রবেশের জন্য চোখ ব্যবহৃত হয়। অথবা গয়স্থানে গিয়ে দেখলো হেলমেট চশমা পরে অনেকক্ষণ মজা করে ড্রাইভিং করে। দেখো 3টা প্রযুক্তির কথা বলা আছে। তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা ডায়াবেটিক্স রোগীর উপকৃত হচ্ছে ব্যাখ্যা করো। উদ্দীপকে গয়স্থানে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো। ক ক্ষয়ের মধ্যে প্রযুক্তি অধিকত ব্যবহৃত হচ্ছে বিশ্লেষণ মতামত দাও। তাহলে এইখানে এখন আমরা এই কোশ্চেনটার উত্তরটা আমরা একটু দেখি। দেখো তথ্য ব্যবস্থা ইনফরমেশন সিস্টেমের সাথে সংশ্লিষ্ট কম্পিউটার নির্ভর প্রযুক্তি হলো তথ্য প্রযুক্তি। তারপর বলছে তথ্য প্রযুক্তির সাম্প্রতিক ডায়াবেটিস রোগী। দেখো ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যে ইনসুলিনটা বের করা আছে এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে রিকম্বিনেট ডিএনএ তৈরির মাধ্যমে মানবদেহের ইনসুলিন তৈরি করা হয়, যা ডায়াবেটিস রোগীর আক্রান্ত শরীরে গ্রহণ করে বেঁচে থাকতে পারে। তাই বলা যায় তথ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে ডায়াবেটিস রোগীর উপকৃত হচ্ছে। এই একটা নতুন জিনিস আমরা জানলাম যে ইনসুলিন আবিষ্কার করা হয় জেনেটিক ইঞ্জিনের মাধ্যমে। এরপরে দেখো গয়স্থানে ব্যবহৃত প্রযুক্তি হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে সেখানে ড্রাইভিং করতেছে, তারা মজা করতেছে, বাস্তব নয় কিন্তু বাস্তবের সহ উদ্যোগকারী বিষয়টাকে বলা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে গয়ের উত্তর হলো ভার্চুয়াল রিয়েলিটির বিষয়গুলো বলবো, কাকে বলে, কীভাবে কাজ করে, কী কী উপকরণ লাগে, এইগুলো আলোচনা করবো। এরপর বলছে কয়স্থানে ব্যবহৃত প্রযুক্তি হলো আঙুলের ছাপ, আর ক্ষয়স্থানে ব্যবহৃত প্রযুক্তি হলো রেটিনা স্ক্যানিং। এই দুটোর মধ্যে ফিঙ্গার প্রিন্টটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বলছে কোন প্রযুক্তিটা বেশি ব্যবহৃত হয় সেটা তুমি বলো। তাহলে এখানে বেশি ব্যবহৃত হচ্ছে ফিঙ্গার প্রিন্টার, কারণ ফিঙ্গার প্রিন্টের ডিভাইসের দাম কম এবং এটা যে কেউ ব্যবহার করতে পারে। কিন্তু রেটিনা স্ক্যানিং ডিভাইসের দাম বেশি এবং এটা সবাই ব্যবহার করতে পারে না। সুতরাং এই দুটোর মধ্যে বেশি ব্যবহৃত হয় বায়োমেট্রিক্সের ফিঙ্গারপ্রিন্ট। এই কথাটুকু আমরা এখান থেকে লিখে দেব। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি 2018 এবং 2018 সালের এখান থেকে এই অধ্যায়ের কী কী কোশ্চেন আসছিল। এর আগে এখন তো আমরা দেখি না এই অধ্যায়ের জ্ঞানমূলক কোশ্চেন, এগুলো একটু মুখস্থ করবা তোমরা, যেগুলো অলরেডি আমি আলোচনা করেছি। তারপরও ন্যানো টেকনোলজি কি এখানে নেই, কিন্তু এটা ই কমার্স 1 মার্কের জন্য এগুলো পড়ে। ভিডিও কনফারেন্সিং তোমাদের বইতে নেই। বায়ো ইনফরমেটিক্স এটাও তোমাদের বইয়ে আলোচনা নেই। হ্যাকিং কাকে বলে পড়ে ফেলবা, ভিডিও টেক্স, ন্যানোমিটার কাকে বলে। এরপরে দেখো খ মার্কের জ্ঞানমূলক কোশ্চেন,
এগুলো আমরা পড়ে ফেলবো। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কী বুঝি, তারপরে দেখো রোবট কীভাবে কাজ করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী কী কাজে ব্যবহৃত হয়, এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখি 2018 সালের 2018 সালে এখান থেকে কোশ্চেন যেটা আসছে সেটা একটু আমরা একটু দেখে নিই। দেখো 2018 সালের সৃজনশীল কোশ্চেনটা দেখো, বলছে মাসা ও নাসা দুজন যমজ বোন, তারা দুই বোনের মধ্যে এতই মিল যে অনেক সময় তাদের মা বাবা আলাদা করতে পারেন না তাদেরকে, কিন্তু যখন সিকিউরিটি স্থানে দুজনের চোখের মধ্যকার দূরত্বর পরিমাপ করা হয় তখন খুব সহজেই আলাদা করা গেল। দুই বোন বিনোদনের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির কৃত্রিম পরিবেশ পছন্দ করে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, শীতলকরণ প্রক্রিয়া চিকিৎসা ব্যাখ্যা করো, উল্লেখিত বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করো, মাসা নাতাশার শনাক্তকরণের পদ্ধতি কি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মতামত দাও। তাহলে এখন দেখো উত্তর দেওয়া আছে এই জায়গায়। তো কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নির্বাচক আদান প্রদানকে বলে তথ্য যোগাযোগ প্রযুক্তি। শীতলকরণ চিকিৎসা পদ্ধতি হলো কোরিয়ার সার্জারি, দেখো প্রায় পরীক্ষা আসে এই বিষয়টা। তারপরে গ নাম্বার বলছে কি, বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত হলো ভার্চুয়াল রিয়েলিটি, বাস্তব নয় কিন্তু বাস্তবে স্ব উদ্যোগকারী বিষয়টিকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি, সেই বিষয়টাকে এখানে বলা হচ্ছে। তারপরে ঘ নাম্বারেও দেখো বলছে মাসা নাতাশা শনাক্তকরণ পদ্ধতি বায়োমেট্রিক প্রযুক্তি, আইরিশ রেটিনা মানে চোখের রেটিনার মাধ্যমে তাদেরকে আলাদা করা যায়, আদারওয়াইজ অন্য কোনো পদ্ধতি তাদেরকে আলাদা করা যায় না, এই বিষয়টা এখানে। তার উপর আলোচনা থেকে বলা যায় বায়োমেট্রিক প্রযুক্তি, আইরিশ রেটিনা স্ক্যান পদ্ধতি নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে আমরা পড়ে ফেলব। এরপরে দেখেছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের এমসিকিউ এর কোশ্চেনগুলো একটু আবার একটু দেখে নিই। বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের যে এমসিকিউ যে বিষয়গুলো আছে অলরেডি, এগুলো আবার তোমরা দেখে রাখো। এগুলো তোমাদের অধ্যায়ে দেওয়া আছে, এর মধ্যে কিছু সালার কোশ্চেনও তোমরা পাবে। আর এইগুলো দেখো বিভিন্ন ইয়ারের কোশ্চেন, 2018 সালে 2019 সালে যে কোশ্চেনগুলো আসছে সেগুলোর এখানে কিছু কিছু দেওয়া আছে। এই অধ্যায়টা তুলনামূলকভাবে সোজা, এই অধ্যায় থেকে প্রশ্ন আমাদের অ্যান্সার করতেই হবে, কিন্তু তোমাকে ডিভাইস সম্পর্কে যদি আইডিয়া না থাকে যে কোনটা বায়োমেট্রিক্স, কোনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোনটা রোবোটিক্স, কোনটা বায়ো ইনফরমেটিক্স, কোনোটা কোরিয়ার সার্জারি, কোনোটা টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, টেলিমেডিসিন, আউটসোর্সিং, ই লার্নিং, ই কমার্স, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তারপরে তাদের সংজ্ঞা পড়তে হবে, তাদের ব্যবহার বৈশিষ্ট্য পড়তে হবে, তাদের সুবিধা কী, অসুবিধা কী, ব্যবহারগুলো কী কী, এগুলো আমাদের বই থেকে পড়ে ফেলতে হবে। আমি যে বিষয়গুলো বললাম এইগুলোর সংজ্ঞা জানতে হবে, তাদের বৈশিষ্ট্য, তাদের ব্যবহার, তাদের সুবিধা, তাদের অসুবিধা, এগুলো যদি জানি তাহলে এখান থেকে আমি আমার এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ সেই বিষয়টা উল্লেখ করব, তারপরে তার বৈশিষ্ট্য ব্যবহার ক্ষেত্রে উল্লেখ করব, যদি তার সুবিধা থাকে অসুবিধা থাকে সেগুলো উল্লেখ করব, তাহলে আমি আমার গ এবং ঘ নম্বর বিষয়গুলো উপস্থাপন করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের ইউনিট 2 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যেই আজকের এই ক্লাসটি ইউনিট 2 এর আমরা যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে ইউনিট 2 এর সব আদ্যপাদ্য বিষয় নিয়ে আলোচনা করলাম এবং বিগত সালের কোশ্চেন নিয়েও আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা এই ক্লাসটি থেকে উপকৃত হবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ জানাই, এখনও যারা করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, তোমরা অন্য বন্ধুবান্ধবদের শেয়ার করবা, তাহলে এখান থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা ধারণা পাবে। সবাইকে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।